আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2025-এ আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, ঢাকা বোর্ড 2025-এ দেখো ক নম্বর প্রশ্নে বলেছে যে শিশুশ্রম কি বলেছে? শিশুশ্রম কি? দেখো, 14 বছরের নিচে কোনো শিশুকে কাজে নিয়োজিত করাই আসলে কিন্তু সেটা শিশুশ্রম। অর্থাৎ 14 বছরের নিচে কোনো বাচ্চা বা কোনো শিশু যদি কোনো পেশায় বা কোনো শারীরিক শ্রমে নিয়োজিত থাকে তাহলে কিন্তু আমরা তাকে বলবো যে শিশুশ্রম। দেখো এবারে খ নম্বর প্রশ্নে বলেছে কিভাবে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়। কিভাবে সামাজিক নৈরাজ্য সৃষ্টি হয়? দেখো এখানে বলেছে যে সমাজে নৈরাজ্য সৃষ্টির পিছনে বহু কারণ রয়েছে। সামাজিক মূল্যবোধের যথাযথ অনুশীলন সুন্দর সমাজে গুরুত্বপূর্ণ বিষয়। তারপর দেখো বলেছে যে কি বলেছে, সামাজিক মূল্যবোধের কারণে কি বলেছে, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে কিন্তু আসলে কি হচ্ছে, সমাজে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। সমাজে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে অর্থাৎ সমাজে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে যে সমাজে আইন শৃঙ্খলার অবনতি ও শিথিলতা ঘটলে নৈরাজ্য সৃষ্টি হয়। সমাজে আইন শৃঙ্খলার অবনতি এবং শিথিলতা ঘটলে কি হয়? নৈরাজ্যের সৃষ্টি হয়। দেখো সমাজে সংস্কৃতির পরিপন্থী কর্মকাণ্ড, অপসংস্কৃতির অনুপ্রবেশ, রাজনৈতিক অস্থিতিশীলতা, দুর্নীতি প্রভৃতি কারণে সমাজে কিন্তু আসলে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। অর্থাৎ নৈরাজ্যটা আসলে কি, যখন সমাজে যে আইন পরিস্থিতি বা আইন যে ব্যবস্থা সেটি যখন আসলে ভঙ্গুর হয়ে পড়ে এবং যখন সমাজে যে শাসন ব্যবস্থা সেটি যখন আর মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই কিন্তু আসলে তাহলে কি হচ্ছে, সামাজিক নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল খ নম্বর প্রশ্ন। চলো এবার গ নম্বর প্রশ্নটি দেখে আসি। চলো তার আগে আমরা কি করি, গ নম্বর প্রশ্নে যাওয়ার আগে আমরা হচ্ছে উদ্দীপকটি পড়ে আসি। দেখো তো উদ্দীপকে কি বলেছে। উদ্দীপকে দেখো দুইটি ঘটনা দিয়ে পৃথক করা হয়েছে। ঘটনা একে বলা হয়েছে যে রমিজ মিয়া 10 বছর ধরে আফ্রিকার একটি দেশে কর্মরত। 10 বছর ধরে আফ্রিকার একটি দেশে কর্মরত। তিনি প্রায় জ্বর এবং ডায়রিয়ায় ভোগেন। তাহলে এখানে একটা লক্ষণ প্রকাশ পাচ্ছে কি, সে কোন সমস্যা ফেস করে, সে হচ্ছে জ্বর এবং ডায়রিয়ায় ভোগে। ঠিক আছে, তারপর দেখো তার সাথে শুকনা কাশি লেগেই থাকে। তাহলে জ্বর, ডায়রিয়া এবং শুকনা কাশি সে হচ্ছে তার মধ্যে রয়েছে। ঠিক আছে, তারপর দেখো তিনি দেশে ফিরে ডাক্তারের কাছে যান। ডাক্তারি পরীক্ষায় তার রক্তে একটি বিশেষ ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তার রক্তে একটি বিশেষ ধরনের ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে দেখো আমরা এখান থেকে কি পেলাম, গ নম্বর প্রশ্নে যে বলছে যে ঘটনা একে বর্ণিত রমিজ মিয়া যে রোগে আক্রান্ত তার প্রতিরোধে করণীয় কি, ব্যাখ্যা কর। তাহলে কোন রোগে আক্রান্ত বলো তো? তার যে লক্ষণ জ্বর, ডায়রিয়া, তারপরে কি শুকনা কাশি, এই যে লক্ষণ এবং তার রক্তে কিন্তু আসলে একটা বিশেষ ভাইরাসও পাওয়া গিয়েছে। তাহলে এই যে লক্ষণ এটি কিন্তু আসলে এইডস নামক যে মরণ ব্যাধি রয়েছে, সেই মরণ ব্যাধি রোগটির কিন্তু আসলে একটি নিদর্শন। ঠিক আছে, তো সেই সাথে দেখো এখানে কিন্তু বিশেষ যে ধরনের ভাইরাস পাওয়া যাচ্ছে, ভাইরাসের নাম কি আসলে? ভাইরাসের নাম হচ্ছে HIV ভাইরাস, যেটি কিনা হচ্ছে এই যে এইডস যে রোগ, এই এইডস এর জন্য আসলে দায়ী। তো দেখো আমরা উত্তরে চলে আসি। দেখো উত্তরে কিন্তু সে একই কথা বলেছে। কি বলেছে, যে ঘটনা একে বর্ণিত রমিজ মিয়া কিসে আক্রান্ত? এইডসে আক্রান্ত। ঠিক আছে, তো এইডস এর পূর্ণরূপ কি? এইডস, এই যে ইংরেজি AIDS এইডস, এই যে ইংরেজি এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে, এখানে কিন্তু সেটিই বলা হয়েছে। তারপরে দেখো এখানে বলেছে যে HIV ভাইরাস থেকে এই রোগের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো উদ্দীপকে কিন্তু বলেছিল যে তার রক্তে একটি বিশেষ ধরনের ভাইরাসের লক্ষণ প্রকাশ পেয়েছে। তাহলে ভাইরাসটি কি? ভাইরাসটি হচ্ছে আসলে কিন্তু HIV। ওকে, তারপরে দেখো বলেছে যে এটি মানবদেহে প্রবেশ করে দেহের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। HIV ভাইরাস 6 থেকে 7 মাস পর্যন্ত মানবদেহে সুপ্ত অবস্থায় থাকে। তাহলে যে HIV ভাইরাস এটা হচ্ছে মানবদেহে সুপ্ত অবস্থায় থাকে
কতদিন পর্যন্ত, কত মাস পর্যন্ত? 6 থেকে 7 মাস পর্যন্ত। এবং এই যে ভাইরাস, এই ভাইরাসটি কিন্তু আসলে দেখো যে রক্ত, বীর্য, যোনিরস, স্তনের দুধের মধ্যে দিয়ে কিন্তু আসলে ছড়ায়, এটির মাধ্যমে কিন্তু আসলে মানবদেহে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো দেখো 1981 সালে কিন্তু আসলে বিশ্বে প্রথম HIV সংক্রমিত ব্যক্তি কিন্তু শনাক্ত করা হয়। কত সালে? 1981 সালে। দেখো এখানে বলেছে যে আমাদের দেশে কিন্তু আসলে এটি ধরা পড়ে কত সালে? 1989 সালে। তাহলে বিশ্বে HIV সংক্রামক ব্যক্তি শনাক্ত করা হয় কত সালে? 1981 সালে। এবং বাংলাদেশে কিন্তু এটি শনাক্ত হয় 1989 সালে। দেখো এখানে বলেছে যে বর্তমানে বাংলাদেশে এইডসে আক্রান্ত 10,000-এরও বেশি মানুষ, অর্থাৎ বাংলাদেশের 10,000-এরও বেশি মানুষ কিন্তু আসলে এই যে মরণ ব্যাধি, যে এইডস নামক রোগটি রয়েছে, এটিতে কিন্তু আসলে আক্রান্ত। দেখো এই যে এইডসের কথা বলছি আমরা, এই এইডসের কিন্তু আসলে কোনো প্রতিষেধক নেই, অর্থাৎ এর কিন্তু কোনো ঔষধ নেই। ঠিক আছে, মৃত্যুই কিন্তু আসলে এই এইডস নামক রোগের, এইডস নামক যে মরণ ব্যাধি আমরা বলছি, মৃত্যুই কিন্তু আসলে তার একমাত্র পরিণাম। ঠিক আছে, তাই বাঁচার জন্য একমাত্র এখানে উপায় হিসেবে কাজ করছে কি? এর প্রতিরোধ। তো চলো দেখো এখানে কিছু এইডস প্রতিরোধে কিছু পদক্ষেপ দেওয়া আছে। পদক্ষেপগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু আসলে এইডসের হাত থেকে আসলে রক্ষা পাওয়া সম্ভব হবে। তাহলে কি দেখো পদক্ষেপগুলো এখানে আসলে 5টি বিষয়ের কথা বলা হয়েছে। বিষয়গুলো কি কি? ধর্মীয় অনুশাসন মেনে চলা। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। একটু লক্ষ্য করো যে ধর্মীয় অনুশাসন মেনে চলা। দেখো এইডস প্রতিরোধের প্রথম এবং প্রধান উপায় কিন্তু হচ্ছে আসলে ধর্মীয় অনুশাসন মেনে চলা। কেন? অধিকাংশ ধর্ম কিন্তু আসলে অবৈধ যে যৌন সম্পর্ক এবং যে বহুগামিতা এবং যে মাদক বর্জনের নির্দেশ দেয়, এটি কিন্তু আমরা আসলে জানি। এবং এটি কিন্তু আসলে HIV সংক্রমণের প্রধান ঝুঁকিগুলোকে কিন্তু আসলে কমিয়ে দেয়। তাহলে আমরা কি বলছি? যে এইডস প্রতিরোধে আসলে আমাদের কি করতে হবে? ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। ধর্মীয় অনুশাসন আসলে কঠোরভাবে মেনে চলতে হবে। তো দেখো 2 নম্বরে বলেছে যে রক্তের HIV পরীক্ষা করে রক্ত গ্রহণ করা। অর্থাৎ রক্ত নেওয়ার আগে রক্তদাতার যে রক্ত আসলে সেখানে আসলে HIV আছে কিনা তা আসলে কি করতে হবে? পরীক্ষা করে নিতে হবে। দেখো 3 নম্বরে বলেছে যে অন্যের ব্যবহৃত সুচ, ব্লেড, সিরিঞ্জ ব্যবহার না করা। অন্যের ব্যবহৃত সুচ, ব্লেড, সিরিঞ্জ ব্যবহার না করা। অর্থাৎ এই যে HIV যেহেতু কিসের মাধ্যমে ছড়ায় বলো তো? এই HIV কিন্তু রক্তের মাধ্যমে ছড়ায়। তাহলে HIV যেহেতু রক্তের মাধ্যমে ছড়ায়, তাই অন্যের ব্যবহৃত যেসব সুচ, ব্লেড, সিরিঞ্জ এগুলো কিন্তু আসলে আমাদের ব্যবহার করা উচিত নয় এবং আমরা কিন্তু ব্যবহার এগুলো কখনোই করব না। তাহলে কি হবে? এইডস কিন্তু আসলে প্রতিরোধ করা সম্ভব হবে অনেকাংশেই। ঠিক আছে, তো দেখো পরবর্তী পয়েন্টে অর্থাৎ 4 নম্বর পয়েন্টে কি বলেছে? পরবর্তী 4 নম্বর পয়েন্টে বলেছে দেখো সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। হ্যাঁ, একমাত্র কিন্তু আসলে এই সচেতনতাই পারে যে এইডস প্রতিরোধ করতে। ঠিক আছে, তো তাহলে কি করতে হবে? জনগণকে সচেতন করতে হবে। 5 নম্বর পয়েন্টে দেখো বলেছে প্রতিরোধক ঔষধ। দেখো কেউ যদি উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন তবে চিকিৎসকের পরামর্শে তাকে কিন্তু আসলে PrEP, যেটি কিনা আসলে সংক্রমকের আগে দেওয়া হয়। ঠিক আছে, এবং পরবর্তীতে হচ্ছে PEP, অর্থাৎ যেটি কিন্তু আসলে সংক্রমণের যে আশঙ্কা, সেই আশঙ্কার 72 ঘন্টার মধ্যে কিন্তু আসলে এটি দেওয়া হয়। তো এই যে 2টা ঔষধের কথা বললাম আসলে, তো এই ঔষধ 2টা কিন্তু আসলে গ্রহণ করতে পারেন প্রতিরোধক হিসেবে। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে এই পদক্ষেপগুলো কিন্তু আমরা আসলে গ্রহণ করতে পারি। তো দেখো পরবর্তীতে বলেছে যে আসলে এইডস প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা এবং কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা গুরুত্বপূর্ণ। তো দেখো তাহলে এই যে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, গ নম্বর প্রশ্নোত্তর নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা করে ফেলেছি ইতোমধ্যেই। তো দেখো এই যে আলোচনা থেকে আসলে কি বলা যায় বলো তো? এই আলোচনা থেকে বলা যায় যে উপরে যে আলোচিত যে সচেতনতা মেনে চললে আসলে কিন্তু এই যে এইডস নামক যে মরণ ব্যাধি, এটিকে আসলে কিন্তু প্রতিরোধ করা সম্ভব। ঠিক আছে, তো আমাদের সকলকে কিন্তু আসলে এই বিষয়টির প্রতি
গুরুত্ব সহকারে আসলে একটু খেয়াল রাখতে হবে। তো দেখো আমরা ঘ নম্বর প্রশ্নটি পড়ে আসি। দেখো তো ঘ নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো ঘ নম্বর প্রশ্নে বলেছে যে ঘটনা 2-এ সেলিমের পরিবারের বর্তমান অবস্থার জন্য যে ঘটনাটি দায়ী তা নিরসনে কি পদক্ষেপ নেওয়া যায় বলে তুমি মনে করো। অর্থাৎ ঘটনা 2 কি, চলো তাহলে উদ্দীপকের ঘটনা 2টি আমরা পড়ে আসি। দেখো উদ্দীপকের ঘটনা 2-এ বলেছে যে অটো চালক সেলিম প্রতিদিনের ন্যায় যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পিছন থেকে একটি লরি অটোবাইকে ধাক্কা দিলে সেলিম সহ দুজন যাত্রী কি হয়, আহত হয়। তারপরে দেখো বলেছে যে এই ঘটনায় সেলিম একটি পা হারান। এই অবস্থায় তার পরিবার বড় একটা কিন্তু আসলে কি সমস্যায় পড়ে। তাহলে এই যে বিষয়টি আমরা পড়লাম এ থেকে অবশ্য তোমরা বুঝতে পেরে গিয়েছো নিশ্চয়ই এতক্ষণে যে আসলে এখানে কিন্তু সড়ক দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনার যে ভয়াবহ যে পরিণতি সেটির কথা কিন্তু আসলে বলা হয়েছে। তাহলে দেখো উদ্দীপকে সেলিমের পরিবারের বর্তমান অবস্থার জন্য দায়ী ঘটনাটি কি হচ্ছে সড়ক দুর্ঘটনা। এখানে বলেছে যে দায়ী ঘটনাটির জন্য সেটি নিরসনে আসলে কি পদক্ষেপ গ্রহণ করা যায় বলে তুমি মনে করো তা কিন্তু আসলে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো চলো দেখি যে আসলে উত্তরে কি বলেছে। দেখো উত্তরেও কিন্তু সেই একই কথা বলেছে যে উদ্দীপকের প্রেক্ষাপট 2-এ উল্লেখিত সামাজিক সমস্যাটি হচ্ছে সড়ক দুর্ঘটনা। কি সড়ক দুর্ঘটনা, ঠিক আছে। দেখো এই ধরনের সামাজিক সমস্যা সমাধানে আসলে কিন্তু কিছু কতিপয় পদক্ষেপ কিন্তু আসলে গ্রহণ করা যেতেই পারে, ঠিক আছে, যেটি কিন্তু আসলে সড়ক দুর্ঘটনা নিরসনে আসলে কিন্তু কাজ করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো চলো এখানে কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো চলো দেখে আসি যে উত্তরে কি বলেছে। উত্তরে বলেছে দেখো 1 নম্বরে যে চালক নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ যোগ্যতাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ কি করতে হবে, চালকদের যে প্রশিক্ষণ দিতে হবে, অর্থাৎ প্রশিক্ষণ এবং সনদপ্রাপ্ত চালকদের নিয়োগ করতে হবে, ঠিক আছে। কারণ কি দেখো, কারণ কি বলতো, কারণ হচ্ছে যে একজন প্রশিক্ষিত চালক কিন্তু আসলে ট্রাফিক আইন, ট্রাফিক সিগন্যাল অর্থাৎ ট্রাফিক সংকেত যেটিকে বলি না কেন আর কি, ট্রাফিক সংকেত, ট্রাফিক আইন এই সম্পর্কে কিন্তু আসলে অবগত থাকে এবং বিভিন্ন যান্ত্রিক ত্রুটি বা বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আসলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার যে জ্ঞান সেটিতে কিন্তু আসলে সক্ষম থাকে। কিন্তু এটি কিন্তু আসলে একজন অদক্ষ বা একজন যারা কোনো প্রশিক্ষণ নেই সে কিন্তু আসলে এটি সহজেই গ্রহণ করতে পারে না। তো এই ক্ষেত্রে আমাদের কি বলেছে, 1 নম্বরে কি করতে হবে, যে চালক নিয়োগের ক্ষেত্রে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণ যোগ্যতাকে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। দেখো 2 নম্বরে বলেছে গাড়ির চালককে ট্রাফিক আইন কানুন এবং নিয়ম শৃঙ্খলা মেনে গাড়ি চালাতে উদ্বুদ্ধ করতে হবে। দেখো এই যে উদ্বুদ্ধ করতে হবে এবং এই যে হচ্ছে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের প্রশিক্ষণ সম্পর্কে জেনে গাড়ি চালাতে বলা হয়েছে, এটির সঙ্গেও কিন্তু আসলে আমাদের সেই প্রশিক্ষণ এবং যোগ্যতা যে সেটির সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। কারণ যখন একজন হচ্ছে প্রশিক্ষণ সম্পন্ন চালক হবেন তখনই কিন্তু আসলে সে এই যে ট্রাফিক আইন কানুন এবং নিয়ম শৃঙ্খলা এটি সম্পর্কে সচেতন হবেন এবং এটি সম্পর্কে জ্ঞান থাকবে তার, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু আসলে সেই বিষয়টি হচ্ছে কাজ করতেছে। তো দেখো 3 নম্বর প্রশ্নে বলেছে বেপরোয়া ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না। বেপরোয়া নিজের মন মতো ইচ্ছা মতো কোনো ট্রাফিক সিগন্যাল মানা ছাড়াই কিন্তু আসলে হুটহাট গাড়ি চালানো যাবে না, ঠিক আছে, এবং নেশা অবস্থায় কিন্তু গাড়ি চালানো যাবে না। দেখো 4 নম্বরে বলেছে যে ভারী যানবাহন চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা। ভারী যে যানবাহনগুলো সেগুলো চলাচলের জন্য কিন্তু আসলে আলাদা লেন ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। 5 নম্বরে বলেছে দেখো যে আধুনিক ও মানসম্মত ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন। অর্থাৎ যে ট্রেনিং ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোতে আসলে আধুনিক মানসম্মত করতে হবে, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বর প্রশ্নে বলেছে যে ঝুঁকিপূর্ণ রাস্তা, কালভার্ট, ব্রিজ সংস্কার ও পুনর্নির্মাণ করে সড়ক নিরাপদ করতে হবে, ঠিক আছে। এই সড়ক নিরাপদটা কিন্তু আসলে একটা বর্তমানে সময়ের দাবি, তো এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। 7 নম্বরে দেখো বলেছে আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব পালনে সচেতন হতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে দায়িত্ব পালনে সচেতন করতে হবে। দেখো 8-এ বলেছে যে দূরপাল্লার সড়কের পাশে বাড়িঘর তৈরি এবং হাটবাজার
স্থাপন করা যাবে না। ঠিক আছে, 9 বলেছে যে রক্ত পরীক্ষার মাধ্যমে অ্যালকোহল ও মাদক গ্রহণকারী গাড়ি চালককে শনাক্ত করা এবং তাদের লাইসেন্স বাতিল করা। দেখো খুবই সুন্দর, দেখো এখানে যে পয়েন্টগুলোর কথা বলেছে, এই সব পদক্ষেপ যদি আসলে আমরা বাস্তবায়ন করি, এইসব অবশ্য অনেক ক্ষেত্রে হয়তো আছেও, আইন আছেও, কিন্তু আসলে সেগুলো আইনের বাস্তবায়ন সুষ্ঠুভাবে বা সঠিকভাবে এবং কঠোরভাবে কিন্তু আসলে না থাকার কারণে কিন্তু আসলে আমরা এই সমস্যার সম্মুখীন হয়েই যাচ্ছি এখনো। তাহলে দেখো এই যে আমরা পয়েন্টগুলো নিয়ে কথা বলেছি, এগুলো যদি আসলে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে এর মাধ্যমে কিন্তু আসলে সড়ক দুর্ঘটনার মতো যে একটি সামাজিক সমস্যা, সেটি কিন্তু আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঠিক আছে, তো আমাদেরকে এই বিষয়ে একটু সচেতন হতে হবে এবং আমাদের দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত যে আসলে এই বিষয়গুলো আসলে মেনে চলা এবং সচেতন থাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও নতুন কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।